উফ, অনেক খিদে লেগেছে। বউ, ও বউ, তুমি আবার কোথায় চলে গেলে? মেয়েটা যে কোথায় চইলা যায় কে জানে। দেখি কিছু পাওয়া যায় কিনা। এ কি, তুমি সব দুধটা একাই খেয়ে নিলে? কি করব বলো, বড্ড খিদে লেগেছিল যে। সারাদিন মুখ বুজে আমি কেটে মরবো, আর উনি পায়ের উপর পা তুলে পেট পুজো করবে। সারাদিন হাড় ভাঙা কাটুনি কেটে যে একটু দুধ খাবো, তারও উপায় নেইলা। দেখো বউ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছো। আমি কি কইরা জানবো তুমি খাবে? তাছাড়াও আমি তো অনেক কাটাকাটি করি, আমারও শরীরে পুষ্টি দরকার। উম, কেটে আমাকে উদ্ধার করেছে। এই সকিনা বানু না থাকলে চোখে সর্ষে ফুল দেখতে। তুমি এমন কি রাজকার্য করো শুনি? সারাদিন দুটো বাসন মেজে দুমুঠো রান্না করে বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? আমি রোজগার করে না আনলে তুমি কিভাবে খেতে ভেবে দেখেছো কি? কি, তুমি আমাকে খাওয়ার কোটা দিলে? সংসারে যদি কাজ না থাকে একটু কাজে হাত লাগালে তো পারো। সংসার তো আর আমার একার নয়। আচ্ছা বেশ, রোজ রোজ এ অশান্তি আমার আর ভালো লাগে না। যা আছে সব ভাগাভাগি করে নাও তো। তুমি তোমার কাজ করবে আর আমি আমার কাজ করব, তাহলে তো আর অশান্তি হবে না, তাই না? হ্যাঁ, সেই ভালো। তবে শুধু কাজ নয়, সম্পত্তি যা আছে তাও ভাগ করে নাও। তুমি তোমার ভাগের কাজ করবে আর আমি আমার ভাগের কাজ করব। ঠিক আছে, বলো কি দিয়ে শুরু করবে? প্রথমে গরুটা দিয়ে শুরু করি, বলো তুমি কোন দিক নেবে? যদি লেজের দিকে নিই তাহলে আমাকে নোংরা পরিষ্কার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি মাথার দিকটা নিব। হুম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আর বদলাতে পারবে না। আর কিছুদিন পর জসিম বুঝতে পারে সে বোকা বনে গিয়েছে। তার বউ ইচ্ছে মতো দুধ খাচ্ছে আর বিক্রি করছে, আর জসিম গরুকে শুধু খাবার খাওয়াচ্ছে, কিন্তু বদলানোর আর উপায়ও নেই। কিরে ভাই, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস না দোস্ত, এখন দেখতাছি আমি শুধু খেটেই মরতাছি। আমি গরুকে খাওয়াইতেছি, ওইদিকে বউ দুধ খাইতেছে আর দুধ বিক্রি করে বড়লোক হয়ে যাইতেছে। এখন কি যে করি বলতো দোস্ত? আরে ভাই, তোর বউ তোরে বোকা বানাচ্ছে রে। শোন তবে, একি করছো? গরুটাকে মারতে যাচ্ছ কেন? পাগল হলে নাকি? আমার মাথার দিক, আমি মারবো নাকি আদর করবো এটা আমার বিষয়। তুমি এদিক নাক গলাইতে আইসো না, কিন্তু তুমি তোমার কাজ করো। হুম, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আজ থেকে যে দুধ আর গোবর পাবো তা সমান ভাগে ভাগ করে নিব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এবার বলো তো, ওই নাইফেল গাছটার কি হইব? তুমি বলো। গতবার মাথার দিক নিয়ে খুব টইকে গেছিলাম, এবার গোড়ার দিকটা লই। আমি এবার গোড়ার দিক নিব। আচ্ছা ঠিক আছে। কি রে ভাই, আবার কি হলো? আর বলিস না দোস্ত, বারবার বউ আমায় বোকা বানাই দিতেছে। আমি সারাদিন গাছের তলা পরিষ্কার কইরা মরতেছি, আর ওইদিকে গাছের ফসল বউ খাইতেছে।
তোরে নিয়ে যে কি করি, এক কাজ কর। আরে আরে কি করছো? এভাবে গাছটা কেটে ফেলছো কেন? আমার যে নারকেলগুলো নষ্ট হয়ে যাবে। দেখো, আমি আমার বাগের নিচের দিকটা কাইটা দিতেছি। তুমি কেন আমার নিচের দিক নিয়ে মাথা কামাইতেছো? তুমি তোমার উপর দিকটা নিয়ে ভাবো। বুঝেছি। আজ থেকে যা নারকেল পাবো তা দুজনে ভাগ করে নিব, তাহলে হবে তো? কথাটা মনে থাকে যেন। দেখতে দেখতে শীতকাল এসে যায়। জসিম আর তার বউয়ের মধ্যে প্রায় সব ভাগ হয়ে গেছে, শুধুমাত্র একটি জিনিস ছাড়া। ওদের একটাই কম্বল ছিল গায়ে দেওয়ার মতো। কম্বলটা নিয়ে এখন কি করবে তারা বুঝতে পারছে না। এবার বলো, এই কম্বলটা কি করে ভাগ করবে? তুমি বলো, প্রতিবার তো তুমি আগে বলো। প্রত্যেকবার আমি আগে বইলা ঠইকা যায়, এবার বউকে বলতে বলি। এবার তুমি আগে বলো। ঠিক আছে, দিনের বেলায় তোমার কাছে থাকবে আর রাতের বেলায় আমার। রাজি তো? আমার বউটা কি বোকা, রাতে তো ঘুমিয়ে পড়ি, তখন কম্বল নিয়ে কি করব? তার চেয়ে আমি দিনের বেলায় নি। আমি রাজি। আমি জানতাম, বোকার বোকা একটা। ওই কথাই রইলো তাহলে। এই যে দেখতাছি কেউ কারো নয়। সম্পত্তির লোভে বউটাও দেখি পর হইয়া যাইতেছে আমার। সম্পত্তি না থাকলে কতই যে লাভ হইতো, সংসারটা তো আর ভাঙতো না। কি রে ভাই, তোকে তো আর দেখা যাচ্ছে না। দোস্ত, তুমি এসেছো? সে কি রে, তোর চোখ মুখের একই অবস্থা হলো। দেখে তো মনে হচ্ছে ভালো মতো ঘুম হচ্ছে না। কি হলো, কি ব্যাপার? আর বলো না দোস্ত। ওহ সত্যি, তোর মতো বোকা আমি আর কোথাও দেখিনি। এখন কি করা যায়? হ্যাঁ, শোন। ঠিক আছে দোস্ত। এই কি গো, কম্বল ভিজা কেন? আমি সকালে কম্বলটা একটু ধুইয়া দিছিলাম, অনেকদিন গায়ে দিছি, নোংরা হইছে, তাই ভাবলাম একটু ধুইয়া দিই। সে কি, তুমি আমাকে একবারও জিজ্ঞেস করলে নে? রাতে আমি কি গায়ে দেব সেটাও ভাবলে নে, ভিজিয়ে দিলে। সে কি, আমি রাতের কথা ভাববো কেন বলো তো বউ? আমি তো দিনে গায়ে দিই, তাই আমি দিনের বেলা ধুয়ে দিছি। রাতে এবার কি করবে সেটা তো তোমার ব্যাপার। বলছি, নিজেদের মধ্যে এত ভাগাভাগি করে কি লাভ বলো? আমি আমার ভুল বুঝতে পেরেছি গো। চলো আমরা আবার আগের মতো হয়ে যাই। আমার ভুল হয়েছে। সংসারে আমাদেরও যেমন কাজ আছে, তোমাদেরও তো কাজ আছে। আমারই তো ভুল। আমরা তো ভুলা যাই সংসারে তোমাদের কত কাজ। তোমরা সংসারটা গোছায় রাখো বলে তো আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি। কি বলো বোনরা? আজ পনে কত গভীরে চলে আসলাম, বাড়ি যাব কি করে? সেই কখন থেকে বন থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে বনের আরো গভীরে চলে যাচ্ছি। মা,
ভাইয়া তো এখনো ফিরলো না। অন্যদিন তো এতক্ষণে চলে আসে। হ্যাঁ রে মা, আমারও খুব চিন্তা হচ্ছে। না জানি বনের মধ্যে একা একা কি করছে ছেলেটা। মা, ভাইয়াকে কোনো জঙ্গলি জানোয়ার আক্রমণ করেনি তো আবার? কি বলছিস তুই এসব? এমন কথা মুখেও আনতে নেই। কিছু হবে না আমার ছেলে, দেখবি তোর ভাই ঠিকই চলে আসবে। এই জঙ্গলে একা একা আমি রাত কাটাবো? না জানি কোন জঙ্গলি জানোয়ার এসে আমাকে হামলা করবে। কেন যে এসেছি এই জঙ্গলে, পথটাও হারিয়ে ফেললাম। আমি হাঁটতে থাকি, দেখি পথ খুঁজে পাই কিনা। একটি করে মনে হচ্ছে, যাই বাড়িটির ভিতরে যাই। বাড়িতে কেউ কি আছেন? কথা বলুন, কেউ তো কথা বলুন। কেউ তো কথা বলছে না। বাড়ির ভিতরে গিয়ে দেখি তো। বাড়ির ভিতরে তো কেউ নেই, কিন্তু এই ছবিটা তো অনেক বড়। কি সুন্দর এই বুড়িটাকে দেখাচ্ছে ছবিতে। হাত দিয়ে দেখি তো। বাঁচাও, কে আছো, বাঁচাও। আর মাত্র দুটি মানুষ। আমি যদি আর দুটি মানুষ আয়নাকে দিতে পারি, তবে আমি মুক্তি পাবো। আমার যে খুব কষ্ট হয় এই আয়নার ভিতরে বন্দি থাকতে। মা, আমি বরং একটা কাজ করি, সকাল হলে ভাইয়াকে খুঁজতে বের হব। না, আমি তোর ভাইকে হারিয়েছি, তোকে আর হারাতে চাই না। আমি নিজে যাব আমার ছেলেকে খুঁজতে। তুমি ভেবো না মা, আমার কিচ্ছু হবে না। হাঁটতে হাঁটতে তো জঙ্গলের অনেক ভেতরে চলে এলাম, কিন্তু ভাইয়াকে তো কোথাও খুঁজে পেলাম না। আরে আরে ওই তো একটা কুড়েঘর দেখা যাচ্ছে। এই গভীর জঙ্গলে কে থাকে? গিয়ে দেখি তো। এই কে? ভাইয়ার কোড়াল এখানে কেন? তার মানে ভাইয়া কি এই ঘরের ভিতরে আছে? যাই, আমি গিয়ে দেখি। এখানে তো কাউকে দেখছি না। আরে এত বড় ছবি! আরে ছবিতে তো আমার ভাইয়ের হাতের ছাপ দেখা যাচ্ছে। এই ছবিতে হাত দেওয়া যাবে না, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। ছবিটা দেখে মনে হচ্ছে যেন আয়না, তার ভিতরে অন্য একটা দুনিয়া। না না, আমাকে সাবধানে থাকতে হবে। ব্যাপারটা আমাকে লুকিয়ে বসতে হবে। হলো না, শিকার এসেও চলে গেল। আমি আর কতদিন এই আয়নার মধ্যে বন্দি হয়ে থাকবো? তার মানে আমার ধারণাটাই সত্যি। এটা একটা জাদুর আয়না, তার ভিতরে বুড়িটা বন্দি আছে। আর এই বুড়ি আয়নার ভিতরে আমার ভাইকে আটকে রেখেছে। না না, আমাকে ভয় পেলে চলবে না। আমাকে সাহস করে বুড়ির সাথে কথা বলতেই হবে। বুড়িমা, আমি জানি আপনি কথা বলতে পারেন, আমার সাথে কথা বলুন। তুমি কিভাবে জানো আমি যে কথা বলতে পারি? তোমার সব কথা শুনেছি বুড়িমা। কি করে? বলো বলো আমাকে। আমি তো সবাইকে আয়নার ভিতরে নিয়ে আসছি না। আমারও তো ইচ্ছে করে এই বন্দি জীবন থেকে
মুক্তি পেতে। নিজের জন্য তুমি এভাবে অন্যায় কাজ করবে? যদি আমি 7 জন মানুষকে এই আয়নার মধ্যে আনতে পারি তবে আমি মুক্তি পাবো। আর কি কোনো উপায় নেই এই আয়নার ভেতর থেকে বের হওয়ার? আমি তোমাকে আয়না থেকে মুক্ত করতে চাই। তুই পারবি না রে, ভিতর থেকে মুক্ত করতে সোনার কাঠি রূপোর কাঠি লাগবে। সেইটা আছে এক ডাইনি রাক্ষসীর কাছে, যে আমাকে এই আয়নার ভেতরে বন্দি করে রেখেছে। কোথায় আছে সেই ডাইনি? কিভাবে মারবো তাকে? ডাইনির গায়ে আগুন দিলে সে পড়ে মারা যাবে। আর ডাইনি আছে ওই উত্তরের পাহাড়ে। এই তো সেই পাহাড়। ডাইনি আনমনা হয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগে ডাইনির গায়ে আগুন লাগিয়ে দিই। শয়তান মেয়ে কি করবে? হায় হায়, মরে গেলাম গো, মরে গেলাম। ডাইনি এবার মারা গেছে। এখন আমাকে সোনার কাঠের উপর কাটে নিয়ে যেতে হবে। তুই আমার অনেক বড় উপকার করলি রে দিদি ভাই। তোর জন্যই আমি আজ এই আয়না থেকে মুক্তি পেলাম। আমাকে তোরা সবাই মাফ করে দিস। এমন করে বলো না তুমি। তুমি তো নিজেকে বাঁচার জন্য এসব করেছো। ভাইয়া, মা অপেক্ষা করছে। চলো চলো, এবার আমরা বাড়িতে যাই।